এইটা হচ্ছিল সাঙ্গু নদীর একদম ফ্রেশ মাছ, ভাজি করে রাখছে, 400 টাকা দাম চাচ্ছে। পানি প্রচণ্ড ঠান্ডা, মানে এত পরিমাণ ঠান্ডা একদম মাথায় যায় লাগে এরকম অবস্থা। এখানে আলু সিদ্ধ হচ্ছে, তো দাদা আলু সিদ্ধ করতেছে, আমাদের জন্য আলু ভর্তা হবে। ও ঝরা পাতা, ও ঝরা পাতা রে, তোমার সাথে আমার রাত কাটানোর কথা রে, তোমার সাথে আমার দিন কাটানোর কথা। গহীনের বুনু পাহাড়ের সৌন্দর্য, ঝিরিপথ এবং প্রাকৃতিক জলপ্রপাত বান্দরবানের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই জেলার প্রকৃতি তার আদিম রূপে বিরাজমান। বন্ধুরা, আজ আমি যাচ্ছি বাংলাদেশের দুর্গম, রহস্যময় এবং সবচেয়ে সুন্দর জলপ্রপাত নাফাখুম ও আমিয়াখুম অভিযানে। দুর্গম এই পাহাড়ি পথের সৌন্দর্য দেখানোর চেষ্টা করব পুরো ভিডিওটিতে। এছাড়াও পাহাড়ি পাড়ায় রাত্রিযাপন সহ দারুণ সব অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে। এক ভিডিওতে যেহেতু এত কিছু দেখানো সম্ভব হবে না, তাই এই ভ্রমণের সবকিছু আমি দুটি পর্বে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা সাথে থাকবেন আর পুরো ভিডিওটা উপভোগ করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে একসাথে ঘুরে আসি নাফাখুম থেকে। বান্দরবনের থানচির উদ্দেশ্যে আমার এবারে যাত্রা শুরু হতে যাচ্ছে ঢাকার গাবতলী বাস স্টেশন থেকে। যেহেতু আমি ফেসবুক ভিত্তিক গ্রুপের মাধ্যমে নাফাখুম ও আমিয়াখুম অভিযানে যাচ্ছি, তাই বাসের টিকিট নিয়ে কোনো ঝামেলা পোহাতে হয়নি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমার সামনে দেখতে পাচ্ছেন আবির ভাই, ওনাকে হয়তো বা অনেকেই চেনেন। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। আমাদের ট্যুর হচ্ছে আমিয়াখুম, আচ্ছা, আর আমরা হচ্ছে চকরিয়া থেকে দেন হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশনের জার্নি শুরু হবে। আপনার গ্রুপটার নাম বলে দেন ভাই। আমার গ্রুপের নাম হচ্ছে বঙ্গ ট্রিপ। আচ্ছা, আপনারা যদি কখনো ট্রাভেল করতে চান তাহলে বঙ্গ ট্রিপ ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন, আর আবির ভাই তো মাস্ট। ঢাকা থেকে আমাদের প্রথম গন্তব্য চকরিয়া। আপনারা যদি সরাসরি বান্দরবান পরিকল্পনা করতে চান তাহলে সেক্ষেত্রে শ্রেণীভেদে বাস ভাড়া পড়বে 620 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত। ঢাকা থেকে বাসে রওনা দিয়ে সকালে চলে আসি চকরিয়ায়। আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের? আশা করি ভালো আছেন। আমি এখন চকরিয়াতে আছি, চকরিয়া বাস স্ট্যান্ডে। তো গন্তব্য হচ্ছে হলো আলীকদম, তারপরে হচ্ছে হলো যাবো থানচিতে। চকরিয়ায় নেমে লোকাল বাসে চলে যাব আলীকদম। জনপ্রতি ভাড়া পড়েছে 90 টাকা। আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, পার্বত্য এলাকায় ঘুরতে আসলে অবশ্যই এনআইডি কার্ডের ফটোকপি সাথে রাখবেন। বিভিন্ন চেকপোস্টে এনআইডি কার্ডের ফটোকপি জমা দিতে হয়। আলীকদম নামার পর গ্রুপ থেকে সকালের নাস্তার জন্য দা দামতুয়া ইনে ব্যবস্থা করা হয়। ওনাদের পরিবেশ ও খাবারের মান আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি এখন আছি আলীকদমে। তো মূলত আলীকদম থেমেছি হচ্ছে হলো সকালে নাস্তা করার জন্য, আর হচ্ছে হলো এখানে যারা হচ্ছে হলো ট্রেকিংয়ে ঢুকে যাবেন তাদের হচ্ছে হলো জামা কাপড় চেঞ্জ করার জন্য। তো বেসিক্যালি আমরা আজকে যাচ্ছি হচ্ছে হলো নাফাখুম আমিয়াখুমের দিকে। আপনারা যদি কখনো এই নাফাখুম আমিয়াখুমে আসেন তাহলে আলীকদম হয়ে থানচি হয়ে যেতে পারেন, যেটাই আমার রুট। আর এছাড়া হচ্ছে হলো ডাইরেক্ট থানচি থেকেও যেতে পারেন। খাওয়া দাওয়া শেষে মোটরসাইকেলে যাত্রা শুরু করি থানচির উদ্দেশ্যে। ভাড়া পড়েছে 700 টাকা। প্রায় 1 ঘন্টার মতো পাহাড়ি পথের সৌন্দর্য দেখতে দেখতে চলে আসি থানচি। তারেক ভাই হচ্ছে হলো বাইক ড্রাইভার। বেসিক্যালি আপনারা যদি আলীকদম থেকে থানচি আসতে চান অথবা থানচি থেকে আলীকদম যেতে চান, উনি সার্ভিস দিয়ে থাকেন। ভাই নাম্বারটা কি? আমার নাম্বার হচ্ছে 01606206952। আমাকে যদি কেউ কল দেয় বা এই নাম্বারে কল দিলে পাবে। আচ্ছা, ঠিক আছে। এই যে আরেকজন ভাই আছে, ভাই আপনার নামটা কি?
আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ আবু তাহের। আপনারও তো বাইক আছে। জি, আমিও বাইক রাইড করি আলীকদমে। আলীকদম থেকে আপনার বান্দরবন, থানসি সব সেগুলো ঘোরান জায়গাতে আর কি? গেলে, হ্যাঁ। কত করে নেন? থানসিতে গেলে বেসিক্যালি হচ্ছে আপনার, এটা আমাদের তো একটা রেট বার আছে, এটা হচ্ছে 700 টাকা করে। আর এদিকে দুইজনের? জি, দুইজন। আচ্ছা, আপনার নাম্বারটা একটু দিয়ে দেন। আমার নাম্বার হচ্ছে 01851428355। আমি এখন সাঙ্গু নদীর খুব কাছে আছি। আমাদের মূল যাত্রা শুরু হয় এখান থেকেই। আমাদের গ্রুপ থেকে আগে নৌকা ভাড়া ও গাইড বুকিং করে রাখা হয়েছিল, তাই তেমন কোনো সমস্যা হয়নি। সাঙ্গু নদীর গতিপথ ধরে আমাদের যাত্রা শুরু করি। নদীর দুপাশের পাহাড়ি মনোরম দৃশ্য যেন দৃষ্টির ক্ষুধাকে আরও বাড়িয়ে তুলেছে। উঁচু উঁচু পাহাড়ে মাঝ দিয়ে যতই সামনে এগোচ্ছিলাম, ততই এই নয়নাভিরাম দৃশ্যে মুগ্ধ হচ্ছিলাম। বিকেলের নরম আলোয় সাঙ্গু নদী যেন রূপকথার মতো জেগে ওঠে। পাহাড়ের কোলে আঁকাবাঁকা পথে বয়ে চলা তার শান্ত জলরাশি আকাশের নীল আর সবুজ বনভূমির ছায়া বুকে টেনে নেয়। নদীর জলের মৃদু কলকল ধ্বনি যা বাতাসের সঙ্গে মিশে এক অপূর্ব প্রশান্তি ছড়িয়ে দেয়। পাশ দিয়ে নৌকাগুলো পারাপারের দৃশ্য মুগ্ধ করবে। সাঙ্গু নদী প্রতিটি মুহূর্তে ভিন্ন রূপে ধরা দেয়, প্রকৃতির এক জীবন্ত কবিতার মতো। আরও কিছু দূর যাওয়ার পর দেখা মিলল রাজা পাথরের। বিশাল পাথরের বোল্ডারের পাশ দিয়ে সাবধানে পার হয় নৌকার মাঝিরা। সাঙ্গু নদীর বুকে রাজা পাথর যেন এক নীরব বিস্ময়। স্বচ্ছ জলের নিচে ছড়িয়ে থাকা বিশাল বিশাল পাথরগুলো, গায়ে লেগে থাকা শ্যাওলা আর নদীর মৃদু স্রোত মিলেমিশে এক অনন্য সৌন্দর্য সৃষ্টি করে। মনে হয় প্রকৃতি নিজ হাতে এখানে শিল্পকর্ম এঁকে রেখেছে। রাজা পাথর বর্ষাকালে আরও জীবন্ত হয়ে ওঠে। জলের প্রবল স্রোতে পাথরগুলো যেন শক্ত আর দৃঢ় প্রকৃতির প্রতীক হয়ে দাঁড়ায়। আর শুষ্ক মৌসুমে যখন জল স্বচ্ছ ও শান্ত, তখন রাজা পাথরের সৌন্দর্য হয় আরও কোমল ও মনোমুগ্ধকর। সাঙ্গু নদীর রাজা পাথর শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি প্রকৃতির সঙ্গে সাঙ্গু নদীর গল্প, যা বহু যুগ ধরে চুপচাপ বয়ে চলেছে। কিছু দূর যাওয়ার পর বাঘের মুখ নামক জায়গা বোট থেকে নামিয়ে দেওয়া হলো। শীত মৌসুমে সাঙ্গু নদীতে পানির পরিমাণ কম থাকায় কিছু জায়গায় পায়ে হেঁটে পার হতে হয়। হেঁটে হেঁটে বাঘের মুখ যে জায়গাটা আছে ওইখান থেকে পার হচ্ছি। তো মূলত ওইখানে একটু পানি কম, বোট চালাতে অসুবিধা হয় লোকজন নিয়ে। তো এই জন্য মাঝি ভাই বললেন যে এইটুকু রাস্তা হেঁটে যাওয়ার জন্য। বর্ষার সময় কিন্তু এই জায়গাটা পুরাটাই পানিতে পরিপূর্ণ থাকে, তো তখন কিন্তু আর বোটের সমস্যা হয় না, বোট দিয়ে যাওয়া যায়। সামনে যে পাড়টা দেখতে পাচ্ছেন, তো এইটা বাঘের মুখ থেকে খুবই কাছে। গতবার যখন এসেছিলাম, আপনারা হয়তো আমার পূর্বে ভিডিও দেখেছেন, সামনের যে ওই যে ঘরটা দেখা যাচ্ছে, তো ওই ঘরে ছিলাম। আর এই জায়গাটা আমার কাছে কেন জানি এত চমৎকার লাগে, কারণ এইখানের আলো ছায়া একটা চমৎকার ল্যান্ডস্কেপ তৈরি হয়, তো এটা দেখতে খুবই ভালো লাগে। এইটা হচ্ছিল সাঙ্গু নদীর একদম ফ্রেশ মাছ, ভাজি করে রাখছে, 400 টাকা দাম চাচ্ছে। তো এইটা মূলত হচ্ছিল ওনারা শোল মাছ বলতেছে, যদিও আইর মাছের মতো লাগতেছে এটা। বিকেলের টাইমটাতে আসলে এই সাঙ্গু নদীর আশপাশ অনেক ঠান্ডা হয়ে যায়, কারণ দ্রুত হচ্ছিল অন্ধকার নেমে যায় পাহাড়ে। সাঙ্গু নদীর পাড় ধরে হাঁটতেছি, চমৎকার একটা অনুভূতি। এখন আমি বোটের খুব কাছাকাছি চলে এসেছি, আবার যাত্রা শুরু করব রেমাক্রির উদ্দেশ্যে। খানিকটা দূর যাওয়ার পর আবারও নৌকাতে যাত্রা শুরু হলো। নদীর জলে সোনালি আলো লেগে এক মায়াবী আবেশ তৈরি করে। পাহাড়ের পাড়ের বিশাল গাছগুলো নীরবে দাঁড়িয়ে থাকে, যেন নদীর সঙ্গে তাদের বহুদিনের বন্ধুত্ব। সাঙ্গু নদী বারবার নতুন করে নিজেকে প্রকাশ করে, প্রকৃতিপ্রেমী মানুষের মনে রেখে যায় গভীর মুগ্ধতার ছাপ। রাজাপাথর এলাকা পার হওয়ার কিছুক্ষণ পর আমরা রেমাক্রি চলে আসি। আপনারা চাইলে এখানে কিছুটা সময় কাটাতে পারেন, এছাড়াও এখান থেকেই কিছু কিনে খেতে পারেন। রেমাক্রিতে সময় নষ্ট না করে পরন্ত বিকেলে নাফাকুম পাড়ার উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করি। যেতে সময় লাগবে প্রায় 3 ঘন্টা।
এখান থেকে হচ্ছে হলো নাফাকুমের উদ্দেশ্যে হাঁটা শুরু করেছি। তো আজকে যেতে যেতে নাফাকুম পাড়াতে সন্ধ্যা হয়ে যাবে। রাস্তা দিয়ে হাঁটতেছি, এই জায়গাটা যেই পরিমাণ জঙ্গল হয়ে গেছে, আগে এরকম ছিল না। বালুময় রাস্তা, একটু পরে ঝিরিপথ পাবো, তারপরে হেঁটে হেঁটে হচ্ছে হলো ঝিরিপথ ধরে চলে যাব। তো আপনাদেরকে নাফাকুমের সৌন্দর্য দেখাবো। যদিও এখন একটু পানি কম পাবো, নভেম্বরের দিকে আসলে হয়তো বা একটু পানি বেশি পাইতাম, তারপরেও স্বচ্ছ পানি পাবো। এইখানকার রাস্তাটা আমার কাছে কিন্তু দারুণ লাগে, কারণ এখানে পাহাড়ে ওঠার কোনো তাড়া নেই, শুধু ঝিরিপথ দিয়ে হাঁটা, বেশি একটা কষ্ট নেই। পানি নিয়ে কোনো কিন্তু সমস্যা নাই, এখানে পর্যাপ্ত পানিও আছে। আপনারা যদি বোতল নিয়ে আসেন রিফিল করে করে নিতে পারবেন। আর ঝিরির পানি কিন্তু খাওয়া যায়, কোনো সমস্যা নেই। যাত্রাপথে পাহাড়ি প্রকৃতির মনোমুগ্ধকর সৌন্দর্যে বিমোহিত হচ্ছিলাম। ঝিরিপথ, স্বচ্ছ জলধারা, শতবর্ষী গাছ আর পাহাড়ি বুনো নির্জনতা যে কাউকে মুগ্ধ করবে। যদি পাহাড় হয় নীরবতা, তাহলে ঝর্ণা তার কণ্ঠস্বর। এখন সন্ধ্যা নামবে নামবে ইঙ্গিত দিচ্ছে, এখন নামে নাই, কিছুক্ষণ বাকি আছে। ঝিরির পাশ দিয়ে হাঁটতেছি, আর চমৎকার পানি, প্রচণ্ড ঠান্ডা, মানে এত পরিমাণ ঠান্ডা একদম মাথায় যায় লাগে এরকম অবস্থা। একটু পর পর বালুর রাস্তা পাওয়া যাচ্ছে, আবার দেখা যায় যে বালুতে জুতা কাদা কাদা হয়ে গেলে আবার পানির মধ্যে যায় পা ধোয়া লাগে। বিষয়টা হচ্ছে হলো আপনি না চাইলেও এখানে ঝিরি পার হইতে হবে। আর এখন তো যেহেতু শীত আর পানি তো প্রচণ্ড ঠান্ডা, তো একটা ভয়াবহ অনুভূতি হয়, এইটা আসলে না ফেস করলে বোঝা যাবে না। সামনে একটা ছোট দোকান আছে, আপনাদের যদি ক্ষুধা লাগে তো শুকনা খাবার কিছু এখান থেকে খেয়ে যেতে পারেন, আর এছাড়াও এখান থেকে নিয়েও যেতে পারেন। অনেকখানি হেঁটে চলে আসছি, তো আর বেশি দূর নাই। আস্তে আস্তে ঠান্ডা পড়া শুরু হয়েছে, যদিও ঘামতেছি হাঁটার কারণে, কিন্তু ঠান্ডা অনুভূত হচ্ছে। ডাবল ফলসের পানি ডাবল হাউসে গেছি তো আমি, এই পানি আছে, ওই পানি এখানে আসছে। ঘুরে 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 আইতে আমাদের সাঙ্গো নদীতে গিয়ে মিশে পানিটা। আচ্ছা, তার মানে তো অনেক দূর অনেক পাড়ি দিয়ে আসছে। আঁকা বাঁকা সাপের মতো ঘুরে 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 পানিটা। ওইদিকে খালের নাম হচ্ছে রেমাক্রি প্রাংশা, হুম, আর আমাদের দিকে হচ্ছে রেমাক্রি। আচ্ছা, রেমাক্রি ক্রাংশা আর হচ্ছিল রেমাক্রি, দুইটা আলাদা আলাদা। রোমার দিকে হচ্ছে রেমাক্রি প্রাংশা ইউনিয়ন আছে, আর আমাদের দিকে হচ্ছে রেমাক্রি ইউনিয়ন। আচ্ছা, এটা রুমা আর থানচি দুইটা আলাদা আলাদা ইউনিয়ন। আচ্ছা, অনেক কিছু জানালেন দাদা আপনি। দাদার কাছ থেকে অনেক ইনফরমেশন নিচ্ছিলাম, আর গল্প করতে করতে যাচ্ছি, আস্তে ধীরে যাচ্ছি। মূলত আজকে আর কোনো তেমন কাজ নেই, নাফাকুম পাড়াতে যে রাত্রি যাপন করব। চমৎকার একটা জায়গা দিয়ে হাঁটতেছি সবুজের মাঝে, আমার কাছে ভীষণ ভালো লাগছে এইরকম সবুজের মাঝে হাঁটতেছি, আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যদি কখনো আসেন এরকম অনুভূতিগুলো আপনারা উপভোগ করবেন। বর্ষা মৌসুমে এখানে কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকে, তখন কিন্তু বোট দিয়ে চলাচল করতে হয়, বোট দিয়ে একদম নাফাকুম পর্যন্ত যাওয়া যায়। আর এখন হেঁটে হেঁটে যাওয়া লাগতেছে। ভালো লাগা আসলে এক একজনের এক এক রকম, যেমন ঝিরি দেখলে আমার একটু থামতে ইচ্ছা করে। বয়স ক্যাটম্যান পাড়া ফুটবল সিটি টুর্নামেন্ট, তো বয়স পাড়া হচ্ছে রানার্স আপ, আর নক্ত পাড়া ক্লেমেন্ডের পাড়া হচ্ছে আপনার চ্যাম্পিয়ন। প্রায় 3 ঘন্টা পাহাড়ি পথ ট্রেকিং শেষে সন্ধ্যার পর আমরা নাফাকুম পাড়াতে পৌঁছাই। পাড়াতে পৌঁছানোর পর গ্রুপ থেকে সবার জন্য মুড়ি মাখানো হয়। আসিফ ভাই কি ভালো মুড়ি মাখান? মোটামুটি ভাই। আচ্ছা, ঝাল টাল বাড়াই দিয়ে নাকি? হ্যাঁ, চাল অনেকগুলা পাহাড়ি মরিচ দেওয়া হয়েছে এটার ভিতরে। ক্ষুধার মধ্যে মরিচগুলা সেই মজা করে মুড়ি মাখাইতেছে, দেখেই মানে একটা লোভ লাগতেছে। অক্লান্ত পরিশ্রম করার পরে সেই হয়েছে ভাই, দেখতেও তো সেই লাগতেছে। হ্যাঁ, এটা হচ্ছিল পাহাড়ের বিন্নি চালের পিঠা, বাঁশের একটা আস্তরণ এটার উপরে আছে। যেই ঝাল হয়েছে মুড়ি, সেই ঝালমুড়ি ঝাল না হলে মজা লাগে না। এর মধ্যে চলতে থাকে রাতের রান্নার আয়োজন। এখানে আলু সিদ্ধ হচ্ছে, তো দাদা আলু সিদ্ধ করতেছে। আমাদের জন্য আলু ভর্তা হবে, আর মুরগির মাংস, আর ডাল। ডাল কি হবে? হ্যাঁ হ্যাঁ হবে। রাতের খাবার হিসেবে ছিল মুরগির মাংস, আলু ভর্তা, ডাল। খাওয়া দাওয়া শেষে
গানে গানে আড্ডায় মেতেছিলাম। ও ঝরা পাতা, ও ঝরা পাতা রে, তোমার সাথে আমার রাত কাটানোর কথা রে, তোমার সাথে আমার দিন কাটানোর কথা। রাতে নাফাকুম পাড়া থেকে রাতের আকাশে ঝলমলে তারার চমৎকার দৃশ্য দেখে অসম্ভব ভালো লাগছিল। শুভ সকাল। গতকাল রাতে নাফাকুম পাড়াতে এসেছিলাম, তাই আপনাদের নাফাকুম ঝর্ণাটা দেখাতে পারি নাই। তাই আজকে খুব সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশে ঘন কুয়াশায় ভরে আছে। হিম শীতল একটা অনুভূতি হচ্ছিল। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন? তো আশা করি সকলেই ভালো আছেন। আমি এখন আছি নাফাকুম পাড়াতে। তো বেসিক্যালি উদ্দেশ্য ছিল আজকে নাফাকুম পাড়ার সৌন্দর্য আপনাদেরকে দেখাবো এবং চমৎকার একটা রাত কাটিয়েছি নাফাকুম পাড়াতে। দারুণ একটা জায়গা। আর এই পাড়াতেই আসলে টুরিস্টরা যারা আছে, যারা নাফাকুমকে প্ল্যান করে, তারা এখানে এসেই থাকে। ঘুরে ঘুরে নাফাকুম পাড়াটা যেটা আছে পুরোটা দেখতেছিলাম। তো এখানকার মানুষ খুবই আন্তরিক আর টুরিস্ট ফ্রেন্ডলি। সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এইখানে রাত্রে ছিলাম। এটা হচ্ছিল মিন্টু দাদার ঘর। কেমন আছেন দাদা? ভালো আছি। ভালো আছেন না? এই পিছনে ঘর তো আপনার। হ্যাঁ। তো যারা টুরিস্ট আসে আপনার বাসায় থাকে, তো আপনার খরচ কত করে প্রতি রাত্রে? প্রতি রাতের জন্য প্রতি 200 করে মেয়েদের। জন প্রতি 200। হ্যাঁ। আর খাবার খরচ? খাবার হলো দেশি হলে 300 টাকা করে। দেশি মুরগি? হ্যাঁ, দেশি মুরগি। আর ব্রয়লার? ব্রয়লার ছিল 250। আচ্ছা। আর হচ্ছিল এখানে তো ধরেন এখন যেহেতু শীতের সময়, তো আপনার এখানে তো কম্বল লেপের ব্যবস্থা আছে, হ্যাঁ, আছে। বালিশেরও ব্যবস্থা আছে। হ্যাঁ, আছে। আচ্ছা। আর এমনি গাইডদের সাথে পরিচয় আছে আপনার? হ্যাঁ, পরিচয় আছে। আচ্ছা, জয় দাদার সাথে মনে হয় হ্যাঁ, পরিচয় আছে। আবিল দা সহ আপনার সাথে অনেক তো টিম নিয়ে ওরা আসছে। আচ্ছা, আচ্ছা। ওদেরকে পরিচয় আছে। তাহলে আপনারা যদি কখনো আসেন নাফাকুম ঘুরতে, অবশ্যই মিন্টু দাদার বাসায় আসবেন। উনি খুবই আন্তরিক। তো সেই ক্ষেত্রে হলো আগে থেকে যদি গাইডের সাথে যোগাযোগ করে রাখেন, তারা হয়তো বা একটা ব্যবস্থা করে রাখবে। তো যাই হোক, ঘুরে ঘুরে দেখতেছিলাম নাফাকুম পাড়াটা, আমার কাছে খুবই ভালো লাগছে। তো আজকে যেহেতু এই পাড়াতে ছিলাম, আমার এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই। তো আপনারাও আসবেন। সকালে ফ্রেশ হয়ে চলে যাই ঝর্ণার সৌন্দর্য দেখার জন্য। চলুন আপনাদের নাফাকুম ঝর্ণার সৌন্দর্য দেখাই। নাফাকুম ঝর্ণা, যেখানে পাহাড় কথা বলে জলের ভাষায়। সবুজের মাঝে নাফাকুম ঝর্ণার রূপ ও সৌন্দর্য প্রতিনিয়তই মুগ্ধ করেন ভ্রমণ প্রেমীদের। পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝর্ণার শব্দে যেন প্রকৃতি নিজেই তার সব ক্লান্তি ধুয়ে ফেলেছে। ঝর্ণার শব্দে মন শান্ত হয়ে যায়। এই পাহাড় স্থির, কিন্তু নাফাকুম ঝর্ণা কখনো থামে না। ঠিক যেমন কিছু অনুভূতি যা চুপচাপ ভেতরে বয়ে চলে। ঝর্ণার শব্দে শহরের সকল কোলাহল মিলিয়ে যায়, আর পাহাড়ের ছায়ায় দাঁড়িয়ে নিজেকে নতুন করে চেনা যায়। পাথরের গা বেয়ে নেমে আসা জল, আর সেই স্রোতে ভেসে যায় সব অপ্রয়োজনীয় ভাবনা। এখানে সময় থেমে থাকে পাহাড়ে, আর বয়ে চলে ঝর্ণার সাথে। পাথরের গায়ে জন্ম নেয়া এই ঝর্ণা আমাদের শেখায়
কঠিন পথ পেরোলে আসে সৌন্দর্য। স্বচ্ছ নাফাখুম ঝর্ণা দেখতে চাইলে আপনারা পরিকল্পনা করতে পারেন নভেম্বর থেকে জানুয়ারির যে কোনো সময়ে। চমৎকার একটা জায়গা, আর পানির কলকল শব্দ দারুণ লাগতেছে। আর নাফাকুমে আসলে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, জায়গাগুলো কিন্তু পিচ্ছিল, তো সাবধানে হাঁটার চেষ্টা করবেন। নৌকা নিয়ে একদম পুরা নাফাকুমের কাছাকাছি যাচ্ছে, তো আপনারা যদি আসেন এরকম ভাড়া করে নিতে পারেন নৌকা। নাফাকুমে কিন্তু কয়দিন আগে একজন পর্যটক মারা গিয়েছে, তো আপনারা যদি কখনো নাফাকুম আসেন অবশ্যই উপর থেকে জলপ্রপাতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করবেন না, জাস্ট সৌন্দর্যটা উপভোগ করতে পারেন, আর নিজের জীবনের সেফটি আগে। নাফাখুম ঝর্ণা দেখা শেষে খাওয়া দাওয়া করে চলে যাব আমার পরবর্তী গন্তব্যে। আমার পরবর্তী গন্তব্য জিন্নাপাড়া। মূলত এই ভ্রমণে আমার আমিয়াখুম ঝর্ণা দেখারও পরিকল্পনা রয়েছে। সেই ভিডিও দেখতে হলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। আর পরবর্তী ভিডিওতে এ পথের দারুণ কিছু সৌন্দর্য দেখাবো আপনাদের। বন্ধুরা, আজ আর কথা বাড়াচ্ছি না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। আর এমন নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখতে পারেন। তাহলে দেখা হবে পরবর্তী পান্থলিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। I ain't gonna give up. Got too little time, I'ma live up.